রূপা তার সৎ মা নন্দিনী দেবী এবং তার বাবা নিখিলেশ বাবুর সঙ্গে বসবাস করত। এখন নিখিলেশ বাবু গ্রামে থাকেন না। নিখিলেশ বাবুর কাজের জন্য তাকে শহরে থাকতে হয়। নন্দিনী দেবী রূপার বিয়ে একজন ধনী ও হ্যান্ডসাম ছেলের সঙ্গে ঠিক করে রাখে। একমাত্র মেয়ের বিয়েতে নিখিলেশ বাবু আসতে পারেনি, তাই তার সৎ মা নন্দিনী দেবী মেয়ের বিয়েটা সেরে ফেলে। নন্দিনী দেবী তো এটাই চাইছিলেন, বিয়েটা একবার হয়ে যাক, তারপরে এই মেয়েটাকে বোঝাবো আমি ওর কি রকম সৎ মা। ও তো শ্বশুর বাড়িতেই থাকবে, আর আমি আমার জামাইকে সব সময় আমার কাছেই ডেকে নেব। এই ভেবেই নন্দিনী দেবী মনে মনে অনেক খুশি হচ্ছিল। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নন্দিনী দেবী একাই থাকতো, তাই রূপা মায়ের অনেক চিন্তা করত। সে নিজের মায়ের মতো নন্দিনী দেবীকে ভালোবাসতো এবং তার জন্য সব সময় ফোনে কথা বলতো। এমনই ভাবে একদিন, হ্যালো মা, হ্যাঁ কেমন আছো তুমি? বলছি বাবা তোমাকে ফোন করেছিল। বাবা এখন একদম কাজের চাপে ব্যস্ত হয়ে পড়েছে। আমার কথা মনে হয় ভুলেই গেছে মা। আমার বিয়েতে তো আসতে পারলো না। হ্যাঁ রে মা, আমি ভালো আছি। আর তোর বাবা তো আমার সাথে রোজই কথা বলছে, কাজের জন্য তো আসতে পারছে না। আমি অনেক করে তোর বাবাকে আসতে বলে দিয়েছি। সে বলল এই কাজটা শেষ হয়ে গেলেই আমি আমার মেয়ের সাথে গিয়ে দেখা করব। সত্যি? বাবা তাহলে আসবে? কবে আসবে মা? আর বেশি দিন নয়, তবে কবে আসছে তা তো আমাকে কিছুই বলেনি। খালি বলল এই কাজটা মিটে গেলে খুব তাড়াতাড়ি চলে যাব। আমি অনেকবার করে জিজ্ঞাসা করেছি কবে আসছো বলো, কিন্তু বলল না। তোর বাবা বলল আমি যদি বলে দিই তাহলে তোমাকে সারপ্রাইজটা কিভাবে দেবো বলো তো, তাই আর বলছি না। বাবা তো এমনটা সবসময় করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাবা হঠাৎ করে কখন যে চলে আসবে কে জানে। আচ্ছা ঠিক আছে মা, বাবা আসলে আমাকে কিন্তু জানাবে। আর হ্যাঁ, নিজের দেখাশোনা ভালোভাবে করো। বাড়িতে তো একা একা থাকো, কোনো রকম অসুবিধা হলেই তুমি আমাকে আর তোমার জামাইকে ডেকে নিও। হ্যাঁ রে মা, সে কথা আর বলতে। আমি তোদের ডাকবো না তো কাদের ডাকবো বলতো? একমাত্র তো তোরাই আছিস আমার আপন। পাড়া প্রতিবেশী কতক্ষণই আর দেখবে বলতো? যা হোক যা, ভাগ্যিস তোরা আছিস, তার জন্যই তো তোদের একবারে ডাকতে পারি বল। হ্যাঁ মা, তোমাকে আর কোনো ভয় পেতে হবে না। তোমার কোনো অসুবিধা হলেই তুমি আমাকে ফোন করে দিও, আমি তোমার জামাইকে নিয়ে চলে যাব। আচ্ছা মা, আমি এখন রাখছি। তোমাকে আবার তো খাবার দাবার বানাতে হবে, তাই না? এই বলেই রূপা ফোনটা রেখে দেয়। রূপা ফোনটা রেখে দেওয়ার পরই নন্দিনী দেবী মনে মনে বলে, হ্যাঁ হ্যাঁ রূপা, তুই একদম ঠিক বলেছিস। প্রয়োজন হলে আমি তোকে নয় তোর বরকে ডাকবো, কারণ এত সুন্দর একটা হ্যান্ডসাম জামাই আমার, তাকে আমি না ডেকে কি থাকতে পারি বল? এই বলেই নন্দিনী দেবী হা হা করে হাসতে থাকে। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন নন্দিনী দেবী মিথ্যা বাহানা বানায় আর রূপা আর রূপার স্বামী রমেশকে আসার কথা বলে। হ্যালো রূপা মা, শোন না, তোর সাথে খুবই একটা দরকারি কথা ছিল। আসলে দেখ না, শরীরটা তো আমার অনেক খারাপ লাগছে। তুই আমার কাছে এসে দুদিন থেকে জানা মা, তাহলে যদি একটু শরীরটা সুস্থ হয়। আর হ্যাঁ, জামাইকে কিন্তু নিয়ে আসবি, না হলে আবার বেচারিটা একা কোথায় খাওয়া দাওয়া করবে বলতো? মা, তোমার শরীর অসুস্থ? কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন মা? তোমার কি হয়েছে? তুমি ডাক্তার দেখিয়েছিলে? মা, তুমি এত পরে আমাকে জানাচ্ছ তোমার শরীর অসুস্থ? তুমি আগে আমাকে বলতে পারতে, তাহলে আমি তো আগেই চলে যেতাম। আরে তোকে এত চিন্তা করতে হবে না, এখন আমি ঠিকই আছি। আসলে ওই একটু আমার মাথাটা ঠিক ঘুরছিল, যার কারণেই তোকে ফোন করলাম। নন্দিনী দেবীর এই কথাতে রূপা মায়ের চিন্তায় পড়ে যায়। তারপর রূপা রমেশকে নিয়ে মায়ের বাড়ি চলে আসে খুব তাড়াতাড়ি। তাদেরকে দেখে নন্দিনী দেবী মনে মনে ভাবে, আমার জামাইকে দেখে আমি অনেক খুশি হলাম। এরপর রূপার ঘুমিয়ে পড়লেই আমি চুপি চুপি মেসেজ করে দেব। আমার মেসেজ দেখে আমার রমেশ আর দেরি করবে না, আমার কাছে ছুটে চলে আসবে। তখন আর আমার শরীর খারাপ লাগবে না, আমি একদম সুস্থ হয়ে যাব। এই বলেই নন্দিনী দেবী মনে মনে অনেক খুশি হয়। সেদিন রূপা তার মাকে আর কোনো কাজই করতে দেয় না। মা, তোমাকে আজকে আর কোনো কাজ করতে হবে না, তুমি যাও নিজের রুমে রেস্ট নাও গে। রান্না বান্না সব আমিই করে দিচ্ছি, আর হ্যাঁ, খাবারটাও আমি তোমাকে দিয়ে আসছি। রূপা ঠিক এইভাবেই তার মায়ের যত্ন নিচ্ছিল। নিজের মায়ের মতোই সে তার এই মাকে ভালো ভাবছিল। আসলে রূপার নিজের মা যখন মারা যায়, রূপা অনেক ছোট ছিল, তাই রূপাকে মানুষ আর দেখাশোনা করার কেউ ছিল না। তাই রূপার বাবা নন্দিনী দেবীকে বিয়ে করেন আর রূপার দেখাশোনা করার জন্য বলেন। রূপাকে তার সৎ মা কোনো কষ্ট দেয়নি, কিন্তু মনে মনে অনেক হিংসা পুষে রেখেছিল এতকাল ধরে। এইভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রেবেলা রূপা নিজের রুমে শুয়ে পড়ে। রূপা শুয়ে পড়েছে দেখেই তখন তার মা নিজের ফোন থেকে রমেশকে SMS করে এবং ছাদে আসার জন্য বলে। নন্দিনী দেবী রমেশের আসার অপেক্ষা করছিল। তারপর রমেশ পিছন দিক থেকে নন্দিনী দেবীকে এসে জড়িয়ে ধরে।
আমি জানতাম না যে আপনি এইরকম। আমাদেরকে এইরকম ভাবে রূপা যদি দেখে ফেলে তাহলে তো অনেক মুশকিল হয়ে যাবে। এরকম করাটা আমাদের একেবারেই ঠিক না। ওহো রমেশ, তুমি এত ভয় করছো কেন? আর হ্যাঁ, তোমাকে আমাকে আর আপনি মা এইসব বলতে হবে না। আমাকে শুধু নন্দিনী বলে ডাকবে। তোমার মুখে আমার ওই নামটাই শুনতে ভালো লাগে। তাই আজ থেকে তুমি আমাকে শুধু নন্দিনী বলেই ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এইভাবে নন্দিনী দেবী এবং রমেশ একে অপরের কাছে চলে আসে। মাঝরাতে যখন রূপার ঘুম ভাঙে তখন সে নিজের রুমের রমেশকে দেখতে না পাওয়ায় অনেক ঘাবড়ে যায় এবং বিছানা থেকে উঠে রমেশকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। চারিদিক খোঁজাখুঁজি করার পরও যখন রমেশকে কোথাও দেখতে পায় না, তখন সে নিজের রুমে আবারও ফিরে আসে। নিজের রুমে ফিরে এসে রূপা চমকে ওঠে। রূপা দেখে যে রমেশ বিছানাতেই শুয়ে রয়েছে। সেটা দেখে রূপা মনে মনে বলতে লাগে, এ মা, আমি কি তাহলে ভুল দেখলাম? রমেশ তো বিছানাতে ঘুমাচ্ছে আর আমি কিনা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। তাহলে হয়তো ঘুমের ঘোরে আমি ভুলভাল দেখেছি। ঠিক আছে, চলো তাহলে শুয়ে পড়া যাক আজকে। এই বলেই রূপা আবার শুয়ে পড়ে। রূপা শুয়ে পড়ে ঘুমিয়ে যেতেই রমেশ আবার মনে মনে ভাবে, যাক, আজকে আমি খুব বেঁচে গিয়েছি। এরকম যদি রূপা দেখে ফেলতো তাহলে আমি অনেক বিপদে পড়ে যেতাম। এইভাবেই রমেশ ঘুমিয়ে পড়লে দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা রূপা রান্নাঘরে কাজ কাম মিটিয়ে তার মাকে বলে, মা, আমি তাহলে বাড়িতে যাচ্ছি। আসলে ওখানে তো আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদের জন্যও তো আমাকে রান্না বান্না করতে হবে। এখানটা তো দেখলে শুধু হবে না, ওদিকেও আমাকে দেখতে হবে। আর হ্যাঁ, রমেশকে আমি নাস্তা বানিয়ে দিয়েছি, ও এখান থেকে খেয়েই অফিসে বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। হ্যাঁ মা, হ্যাঁ, আর কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে বলে দিও, আমি ঠিক চলে আসব। এই বলেই রূপা নিজের বাড়ি চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে রমেশ কাজে বেরিয়ে যায়। যখন সবাই চলে যায় তখন নন্দিনী দেবী আবারও প্ল্যান করতে থাকে রমেশকে কিভাবে আবার তার বাড়িতে আনা যায়। এই রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন আবার নন্দিনী দেবী রূপাকে ফোন করে আর বলে, হ্যালো রূপা মা, তোর না আমার শরীরটা ভীষণই অসুস্থ করছে। বলছি, আমি তোকে একটা প্রেসক্রিপশনের ছবি পাঠাচ্ছি, ওটা তুই জামাইকে দেখাবি আর ওষুধগুলো কিনে আমার কাছে নিয়ে আসতে বলবি তো। মা, তোমার শরীর আবার অসুস্থ করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। আরে না না, তোকে আসতে হবে না। তুই এখানে কিসের জন্য আসবি বল? ওখানে তোর শ্বশুর শাশুড়ি আছে। আমি যদি তোকে 10 বার এইভাবেই ডাকতে থাকি তাহলে তোর শ্বশুর শাশুড়ি আমাকে খারাপ ভাববে। তুই শুধু ওষুধগুলো কিনে জামাইয়ের হাতে পাঠিয়ে দিতে বল, সেটা করলেই হবে। এই বলে নন্দিনী দেবী ফোনটা রেখে দেয়। তারপরে রূপা মন খারাপ করে রমেশের কাছে যায় আর তাকে প্রেসক্রিপশনের ছবিটা দেখায় আর ফোনে সেন্ড করে দেয়। তারপর রমেশ ওষুধপত্র কিনে শাশুড়ি মায়ের কাছে আসে আর বলে, তুমি নিজের দেখাশোনাটাও ঠিকভাবে করতে পারছো না। আমি থাকা সত্ত্বেও তোমার শরীর অসুস্থ, এটা কিভাবে হতে পারে? এ বাবা, আমি তোমার সেবা করতেই পারলাম না, আমাকে ক্ষমা করে দাও। ওহো রমেশ, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আরে বাবা, এটা তো একটা বাহানা ছিল। আমি তোমাকে কিভাবে নিজের কাছে ডাকবো বলো তো? যদি আমি এই শরীর অসুস্থতার বাহানাটা না করতাম তাহলে কি আমি তোমাকে কাছে আসতে দিতে বলতে পারতাম? সকলে তো সন্দেহ করতো, তাহলে তো আমি সবার চোখে খারাপ হয়ে যেতাম, তাই না? এই বলে নন্দিনী দেবী রমেশকে সবটা খুলে বলে। তারপর রমেশ নন্দিনীকে নিজের কাছে পেয়ে অনেক খুশি হয়। এইভাবেই নন্দিনী দেবী আর রমেশ দুজনেই মিলে রূপাকে ধোঁকা দিচ্ছিল। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রোজ রোজ রমেশ অফিস থেকে বাড়ি ফেরার পথে নন্দিনী দেবীর সাথে দেখা করে বাড়ি ফিরত আর অফিসে যাওয়ার সময় নন্দিনী দেবীর সাথে দেখা করে যেত। এরকম ভাবে তাদের ভালোভাবেই দিন কাটছিল। এমনই একদিন রাতের বেলা যখন রমেশ অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হচ্ছিল, তখন রূপা সোজা তার মায়ের বাড়ি চলে আসে। রূপাকে দেখে নন্দিনী দেবী তো চমকে ওঠে আর বলে, কি ব্যাপার রূপা, তুই এখানে কি করছিস? হঠাৎ করে চলে এলি যে? মা দেখো না, কি আর বলবো, তোমার জামাইটা এখনো অফিস থেকে ফিরলো না। আমি কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটাও তুলছে না। রূপার কথা শেষ হতে না হতেই সেখানে রূপার সামনে রুম থেকে বেরিয়ে আসে রমেশ। রমেশকে দেখে রূপা তো চমকে ওঠে। রূপাকে দেখেও রমেশ অনেকটা ভয় পেয়ে যায় আর ঘাবড়ে গিয়ে বলে, রূপা, তুমি এখানে? কি ব্যাপার? আমি জানতাম তুমি আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে, তাই না? আরে বাবা, আমাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি ভাবলাম মা একা আছে তো, তাই তো দেখতে চলে এলাম। রমেশের মুখে এইসব কথা শুনে রূপার কিছু একটা মনে হয়, তবুও কিছু বলতে পারে না সে। পরের দিন সকালবেলা রমেশকে নিয়ে নিজের বাড়িতেই ফিরে যায়। এইরকম ভাবে আরো 2 দিন কেটে যায়। এইরকম ভাবেই হঠাৎ একদিন রূপা মায়ের কাছে এসে রান্না বান্না জোগাড় করে দিতে থাকে। ঠিক তখনই রমেশ পিছন দিক থেকে এসে নন্দিনী দেবীকে জড়িয়ে ধরে। তারপর নন্দিনী দেবী তাকে ছাড়ার কথা বলে। ঠিক তখনই রূপা সেই মুহূর্তটা দেখে ফেলে।
ছি, আমি তো কখনো এটা ভাবতেই পারছি না তুমি আমার মা হয়ে এরকম একটা ব্যবহার করতে পারলে। তুই আজ তুমি প্রমাণ করে দিলে মা, তুমি আমার সৎ মা। আর মা, আমি কিন্তু তোমাকে কখনো সৎ মা বলে ভাবিনি, সবসময় তোমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছি, কিন্তু তুমি তুমি আজ প্রমাণ করে দিলে যে তুমি আমার সৎ মা। আর রমেশ, রমেশ তুমি আমার স্বামী হয়ে এটা কিরকম ভাবে করতে পারলে? তুমি আমাকে ধোকা কেমন ভাবে দিতে পারলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি চোখের সামনে থেকে আমার, বেরিয়ে যাও। রূপা যখন এই কথাগুলো বলছিল তখনই সেখানে তার বাবা শহর থেকে চলে আসে। রূপার মুখে সব কথা শুনে রূপার বাবাও চমকে ওঠে, আর কিছু না ভেবে নন্দিনী দেবীকে একটা জোরে চড় মারে। তারপর নন্দিনী দেবী নিজের ভুল বুঝতে পেরে রূপার হাত পা ধরে ক্ষমা চেয়ে নেয় এবং রমেশ ও রূপার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। পর রূপার বাবা আর রূপা সকলকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকেই তারা দুজনে একদম শুধরে যায়। এই রকম ভাবেই নিজেদের বাড়িতে বসবাস করতে থাকে সুখে শান্তিতে। শতাব্দী দেবী একমাত্র ছেলে অলোক ও স্বামী ধীরেন বাবুকে নিয়ে মুকুন্দপুর নামক গ্রামে বসবাস করতেন। শতাব্দী দেবী খুব মডার্ন ও শিক্ষিত ছিলেন। সেই তুলনায় ধীরেন বাবুও শিক্ষিত চাকরিজীবী ছিলেন। তাদের একমাত্র ছেলে অলোককে পড়াশোনা করিয়ে বড় করে। এখন অলোক ব্যাংকের ম্যানেজার পোস্টে চাকরি করে। অলোকের বিয়ের জন্য শতাব্দী দেবী মেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। শতাব্দী দেবী একদিন শপিং মলে শপিং করতে যান এবং সেখানে একটি মেয়েকে টেবিলে চুপচাপ বসে থাকতে দেখেন। মেয়েটিকে দেখে তার খুব পছন্দ হয়। শতাব্দী দেবী মেয়েটির কাছে এগিয়ে যান এবং গিয়ে জিজ্ঞাসা করেন, যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তোমার নাম কি? আমার নাম অনামিকা। আপনি কে? আমি একজন মা। আমার ছেলের জন্য ভালো মেয়ের খোঁজ করছিলাম। তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই আর কি। একটু তোমার বাবার ফোন নাম্বারটা দেবে? অনামিকা কথা শুনে চিন্তায় পড়ে যায়। কি করবে বুঝতে না পেরে তার বাবার ফোন নাম্বারটা শেষে শতাব্দী দেবীকে দিয়ে দেয়। শতাব্দী দেবী অনামিকার সামনে দাঁড়িয়ে অনামিকার বাবা ঋষিকেশ বাবুকে ফোন লাগান। হ্যালো ঋষিকেশ বাবু, আমি শতাব্দী দেবী বলছি। আমার একমাত্র ছেলে অলোক, ভারী হ্যান্ডসাম, শিক্ষিত, ব্যাংকের ম্যানেজার। আপনার মেয়েকে আমার দেখে খুব পছন্দ হয়েছে। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের জন্য বিয়ে দিতে চাই। যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে কালকে আপনাদের বাড়িতে গিয়ে কথাবার্তা পাকা করে নেব। শতাব্দী দেবীর কথা শুনে অনামিকা চুপ করে যায়। তারপর কিছু জিজ্ঞাসা না করেই সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন বিকেলে শতাব্দী দেবীর ছেলে অলোক ও স্বামী ধীরেন বাবুকে নিয়ে অনামিকার বাড়িতে যায়। সেখানে অলোকও অনামিকাকে পছন্দ করে এবং ঋষিকেশ বাবুরও অলোককে দেখে খুবই পছন্দ হয়। তাই কথাবার্তা পাকা হয়ে যায়। সামনের মাসেই অলোক আর অনামিকার বিয়ে। তারপর সব লোকজন যে যার বাড়ি ফিরে আসে। ঋষিকেশ বাবু অনামিকাকে জিজ্ঞাসা করেন, কিরে মা অনামিকা, তোকে কেমন যেন চুপচাপ লাগছে? মন খারাপ করছে? ছেলে তো বেশ ভালোই, আর ফ্যামিলিও ভালো। তুই কিন্তু খুব সুখী হবি, এ নিয়ে চিন্তা করিস না। তোর পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ। এইরকম সম্বন্ধ হাতছাড়া না করাই ভালো। অনামিকা বাবার কথায় চুপ করে থাকে আর তার চোখ ছলছল করে। মাথা নেড়ে হ্যাঁ বলে দেয়, কিন্তু মনে মনে অনামিকা রাজকে ভালোবাসে, সে কথা তার বাবাকে বলতে পারে না। বাবার কথায় সে বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে রাজ অনামিকাকে বিয়ে করতে চায় না, শুধুমাত্র টাইম পাস করত। রাজ খুব একটা সুবিধার ছেলে ছিল না, অনামিকা সেটা বুঝতে পারে। অনামিকা রাজকে বিয়ের কথা বললেও রাজ রাজি হয়নি। তাই 7-5 ভেবেই বাবার কথাতে সে রাজি হয়ে যায়। এরপর বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে আসে। শাশুড়ি বরণ করেন আর বলেন, তুমি আমার বৌমা নয়, আজ থেকে তুমি আমার বাড়ির লক্ষ্মী, আমার মেয়ে। আমরা দুজনে শাশুড়ি বৌমা নয়, বন্ধুর মতো থাকবো। এসো, ঘরে ঢুকে এসো অনামিকা। আজ থেকে এই বাড়ি তোমার। তোমার যেমন খুশি তুমি তেমনই থাকবে। ঠিক আছে মা, আমিও চাই আমার একটা এরকমই শাশুড়ি হোক, যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কারণ ছোট থেকে আমি মাকে চিনি, সেটা আমি জানি না, মায়ের আদর পাইনি। তাই আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আসলে অনামিকার মা খুব ছোটবেলাতেই মারা যান, তাই অনামিকা মায়ের আদর যত্ন কিছুই পায়নি। বাবাই অনামিকাকে মানুষ করে বড় করেছেন, সেজন্য শাশুড়িকে পেয়ে অনামিকাও খুব খুশি ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনামিকা দেখে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। ডাইনিং টেবিলের কাছে আসলে শতাব্দী দেবী বলেন, থাক অনামিকা, অত তাড়াহুড়ো করার কিছু নেই। এটা তোমার নিজের বাড়ি, তুমি যখন খুশি উঠবে, যখন খুশি খাবে, কেউ কিছু মনে করবে না। এসো বসো, আমাদের সঙ্গে ব্রেকফাস্টটা করো। না মা, আসলে নতুন জায়গা তো, আমার রাতে ঘুম হয়নি, তাই সকালের দিকটা একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। কাল থেকে আর হবে না। আমি বললাম না, ওইসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এটা তোমার নিজের বাড়ি, তোমার নিজের মতো করেই তুমি থাকবে।
আমি চাই তুমি স্বাধীনভাবে এখানে থাকো। তোমাকে বৌমা হিসেবে নয়, আমার নিজের মেয়ের মতো করে তোমাকে আমি দেখতে চাই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর শুরু হয় অনামিকার টেনশন। অনামিকার ফোনে বারবার তার বয়ফ্রেন্ড রাজ ফোন করে। বয়ফ্রেন্ডকে ভুলে স্বামী ও শাশুড়িকে নিয়ে খুবই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। ঠিক সেই সময় রাজ অনামিকাকে বারবার ব্ল্যাকমেইল করতে থাকে। টেনশনে অনামিকার মুখটা কেমন শুকিয়ে যায়। তাই দেখে স্বামী অলোক বলে, অনামিকা, তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? দেখছি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, দিনকে দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে তুমি। কই না তো, আমি তো ঠিক আছি, আমার কিছু মনে হচ্ছে না। অলোক ঠিকই বলেছে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, এটা আমি লক্ষ্য করছি। এই কিছুদিন হলো তুমি যেন কি একটা চিন্তায় আছো, তাই হয়তো শুকিয়ে যাচ্ছ। কেন, তোমার কি এখানে খাবার দাবার ভালো লাগছে না, নাকি বাবার কথা খুব মনে পড়ছে? না মা, তা কেন, আমি তো দিব্যি আছি, আমার তো কোনোই অসুবিধা হচ্ছে না। আর আপনারা আমাকে যা ভালোবাসা দিচ্ছেন তাতে আমি আমার বাবাকে ভুলেই গেছি। আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এভাবেই কথা বলতে বলতে অনামিকার ফোনে ফোন আসে। আমি একটু আসছি মা, আমার ফোন আসছে। এই বলে অনামিকা ফোনটা নিয়ে ঘরে ঢুকে যায়। হ্যালো, আমি কতবার বলেছি তোমাকে রাজ যে তুমি আমাকে এভাবে ফোন করবে না? এখন আমি বিবাহিতা, তুমি যদি আমাকে এভাবে বারবার ফোন করতে থাকো তাহলে আমার শ্বশুরবাড়ির লোকের মনে সন্দেহ জাগবে। সন্দেহ জাগবে তো আমার বয়ে গেছে। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে 100 বার কথা বলবো। অনেকদিন হয়ে গেল তোমাকে দেখিনি, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। একবার দেখা করা যাবে তোমার সঙ্গে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার স্বামী আছে, শাশুড়ি আছে, আমি তোমার সঙ্গে দেখা করতে যাবো? কোনোদিনও নয়, তুমি আমাকে ভুলে যাও। যেটা হবার আগেই হয়ে গেছে। আমি এখন অলোকের স্ত্রী, তোমাকে আমি অনেক আগেই ভুলে গেছি। তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি কিন্তু তোমাকে ভুলিনি। তোমার যত ছবি ভিডিও সব আমার কাছে যত্ন করে রাখা আছে। তুমি যদি আমার সঙ্গে দেখা না করো তাহলে আমি কি করব তুমি ভালো করেই জানো। দেখো রাজ, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। আমি জানতাম না যে তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করবে। তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তুমি যদি না দেখা করো তোমার আমি কি করতে পারি ভাবতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, দেখছি, আমি চেষ্টা করবো তোমার সাথে দেখা করার। কিন্তু তুমি আমাকে বারবার এভাবে ফোন করবে না, সময় মতো আমি তোমাকে ফোন করে নেব। এই বলে ফোনটা রেখে দিয়ে অনামিকা ঘরে বসে বসে কাঁদতে থাকে। শতাব্দী দেবী পাশ থেকে অনামিকা সব কথা শুনে নেয় এবং অনামিকার ঘরে ঢুকে বলেন, অনামিকা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমি তোমার সব কথা শুনে নিয়েছি, কিন্তু তুমি কি লুকাচ্ছ আমার থেকে? আমি সব জানি। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করেছি। তবে সেটা আমার অতীত ছিল। এখন তো আমি আপনার ছেলেকেই ভালোবাসি, আমি ওকেই বিয়ে করেছি। বাবার কথাতে আমি অলোককে চোখ বন্ধ করে বিয়ে করে নিয়েছি। মা, রাজ আমার অতীত, আমি সেসব অনেক আগেই ভুলে গেছি। আর আমাকে ও ব্ল্যাকমেল করছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু চুপচাপ দেখো আমি কি করতে পারি। মা, এ আপনি কি বলছেন? আপনি কি করবেন? আমি কি করতে পারি তুমি চুপচাপ দেখে যাও। আমার কলেজ লাইফে আমি এরকম আচ্ছা আচ্ছা শয়তানকে জব্দ করে দিয়েছি। আমার নাম শতাব্দী, আমি কি করতে পারি তুমি শুধু দেখো। তুমি এখন আমাকে রাজের মোবাইল নাম্বারটা দাও। এই বলে অনামিকার কাছ থেকে রাজের নাম্বারটা নিয়ে রাজকে অনামিকার সামনেই ফোন লাগায়। হ্যালো, যদি ভুল না করে থাকি তুমি কি রাজ বলছো? হ্যাঁ, আমি রাজ বলছি। আপনি কে বলছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মাম্পি বলছি। এফবিতে তোমার ছবি দেখে খুব ভালো লাগলো, তাই নাম্বারটা এফবি থেকেই নিলাম। আর তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে লাগলো, তাই ফোনটা করলাম। ও জাস্ট এ মিনিট, অরুণ আঙ্কেল, আজকে আমার 50 লাখ টাকা চেকটা হয়ে যাবে তো? ড্যাডি লন্ডন থেকে আসার আগেই যেন ক্লিয়ার হয়ে যায়। ও হ্যাঁ রাজ, কি যেন বলছিলাম আমি? তোমার গলাটা খুবই মিষ্টি, দেখতেও নিশ্চয়ই খুব সুন্দর। এইভাবে ফোনে না কথা বলে আমরা যদি সামনাসামনি দেখা করতাম তাহলে ভালো হতো। ওকে, একদিন দেখা হবে, তবে আমার ড্যাডি না আসলে আমি পারবো না, অফিসের প্রচুর কাজ। আমরা পরে একদিন দেখা করব। এই বলে শতাব্দী দেবী ফোনটা রেখে দেন। এইভাবেই কয়েকদিন চলতে থাকে। এরপর একদিন রাজ শতাব্দী দেবীকে ফোন করে। হ্যালো ডার্লিং, আমরা তো এখন দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি, এবার তো দেখা করো। আর দেখা করার জন্য তো আমি উতলা হয়ে আছি, আমি আর ওয়েট করতে পারছি না। প্লিজ তুমি একটু তাড়াতাড়ি দেখা করো। ওকে ওকে বেবি, কাল বিকালে 5:30 নাগাদ তোমার সঙ্গে দেখা করছি আমি। ও হ্যাঁ, তোমার সঙ্গে তোমার বাড়িটাও দেখে নেব। ঠিক আছে বেবি, সব থেকে ভালো হয় তুমি কালকে আমার বাড়িতে চলে আসো। আমি আমার বাড়ির অ্যাড্রেসটা তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে বেবি, তাহলে তো খুব ভালোই হয়। এই বলে অনামিকাকে চোপ টিপে ইশারা করে। শতাব্দী দেবী অনামিকাকে সামনে রেখেই ফোনে এতক্ষণ কথা বলছিল। এরপর ফোনটা রেখে অনামিকাকে বলেন, কাল বিকালে 5টায় তুমি রাজের বাড়িতে যাবে। তারপর যা যা করতে হবে
সেটা আমি তোমাকে বুঝিয়ে বলে দেব। এই বলে শতাব্দী দেবী অনামিকাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেয় কি কি করতে হবে। সেই মতো অনামিকা পরের দিন 5টার সময় রাজের বাড়িতে হঠাৎই গিয়ে পৌঁছায়। রাজ অনামিকাকে দেখে অবাক হয়ে যায়। অনামিকা, তুমি এখন এখানে কি করছো? এখন তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও, আমার একটা গার্লফ্রেন্ড আসবে, তোমাকে দেখলে অসুবিধা হয়ে যাবে, তুমি চলে যাও বলছি। তুমি আমাকে দেখার জন্য ছটফট করছিলে, আর আমি তোমার বাড়িতে এলাম আমাকে তাড়িয়ে দিচ্ছ। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু তার আগে আমার একটা কথা শুনতে হবে তোমাকে। কি কথা? তাড়াতাড়ি চটপট বলো, দয়া করে এখান থেকে তাড়াতাড়ি যাও। তোমার ফোনে আমার যা যা ফটো ভিডিও আছে আমার সামনে ডিলিট করো, তবেই আমি এখান থেকে যাব, না হলে আমি এই বসে রইলাম। এই নাও, তোমার সামনে দাঁড়িয়ে তোমার সব ভিডিওই ডিলিট করে দিচ্ছি, এবার তো তুমি এখান থেকে যাও। এরপর অনামিকা সেখান থেকে চলে আসে। তারপর 6টা বাজে, 7টা বাজে, মাম্পির আর দেখা নেই। রাজ ছটফট করতে থাকে। তারপর মাম্পি মানে শতাব্দী দেবীর ফোনে ফোন লাগায়। ফোন কন্টিনিউ সুইচ অফ আসে। তার আগে শতাব্দী দেবী ফোনের সিম খুলে ফেলে দেয় এবং অন্য সিম লাগায়। এদিকে রাজের মাথায় হাত, মাম্পিরও কোনো খোঁজ খবর নেই। আর অনামিকার যত ফটো ভিডিও সব ডিলিট হয়ে গেছে, তাকে আর ব্ল্যাকমেল করার মতো কিছু নেই। তারপর অনামিকা ও শতাব্দী দেবী বাড়িতে খুবই হাসাহাসি করছে রাজের কথা নিয়ে। তখন অলোক এসে জিজ্ঞাসা করে, বাহ, শাশুড়ি বৌমাতে তো আজকাল খুব জমে গেছে। কি ব্যাপার, এত হাসি এত আনন্দ কিসের জন্য? আমাকে একটু শোনাও। এটা শাশুড়ি বৌমার সিক্রেট ব্যাপার, এসব কথা তোকে শুনতে নেই বাবা। ঠিক বলেছেন মা, এটা আমাদের সিক্রেট ব্যাপার, তোমাকে শুনতে নেই, তাই না মা? আই লাভ ইউ মা। আই লাভ ইউ সো মাচ, আমার সোনা সোনা বৌমা। এরপর থেকে তারা সুখে শান্তিতে আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকে। এরকম শাশুড়ি বৌমা আজকালকার যুগে খুব কমই দেখা যায়। এ হলো আজকালের মডার্ন শাশুড়ি মা।